মহোদয় কি একমত কিনা এই বিষয়টা? আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি। দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব হুবহু এক। কিন্তু আমরা কোনো পরামর্শ করি না, এটা অন্তর থেকে বের হয়েছে, বের হয়ে চলে আসে। আজ পর্যন্ত যদি দেখি, খুব সম্ভবত পৃথিবীর কোন রাজনৈতিক নেতার চলে যাবার পরে জানাজার ক্ষেত্রে এইরকম চরমনাই বিএনপির তিনি বলেছেন জামায়াতের আমির সহ অন্য নেতারা চরমনাইতে এসেছেন, আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে ভালো কাজ করার তৌফিক দান করেন। আজকে বরিশালের কর্মী সম্মেলন ছিল জামাত ইসলামের। সেই কর্মী সম্মেলনের সুবাদে বরিশালে চরমনায় পীর সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামাত ইসলামের আমির। তাদের এই সাক্ষাৎ বাংলাদেশের মুসলমানদেরকে একটা বার্তা দিয়েছে। মুসলমানরা খুশি হয়েছে, যদি তারা ঐক্য গঠন করে তাহলে হয়তো বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি হবে মুসলমানদের, এবং মুসলমানরা এটাই চায়, বাংলাদেশের সাধারণ জনগণরা এটাই চায় ইসলামিক দলগুলো একত্রিত হয়ে একটা শক্তির জানান দিবে, হয়তোবা যদি আল্লাহ রহমত করতে তাদের শক্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হবে। তাদের মধ্যে কি আলোচনা হয়েছে, তাদের আলোচনা এবং তাদের এই বক্তব্য নিয়ে তারেক রহমানের একটা বক্তব্য শুনব। ভাই 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 লালালারি এত লালালারি করলে তো হয় কর। সামনে দাঁড়াইয়া এখন কিছু নাই। জায়গা দেখি সামনে তাকান। আমি শুনছিলাম 12:30টায় মুন্ডু দিয়ে দেন, মুন্ডু দিয়ে দেন। এত লড়ালড়ি করা করে ভাই, আরো সামনে একটা চেয়ার দাও। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। মেহমানরা বিশেষ করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ অন্য অন্য নেতৃবৃন্দ আজকে তাদের বরিশালে সমাবেশ, সেই সভাতে তারা আলহামদুলিল্লাহ চরমনাইতে আসছেন। আল্লাহ শুকরিয়া। আজকে আমরা মেহমানদের নিয়ে অত্যন্ত খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। আমরা সবাই একাত্রিত আজকে বাংলাদেশটা 53 বছর স্বাধীনতা শেষ হয় 54 বছরে পড়েছে, কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল, আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, সে আশা কিন্তু বাস্তবায়িত হয়। আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে
মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সকলের কাছে। এইটাই, আর মেহমানরা আসছেন আমাদের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসছেন। সেই হিসাবে আপনাদের আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আস্তে আস্তে কথা বলে কেন? আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামাত ইসলামের সম্মানিত আমির, বৃষ্ঠ চিকিৎসক জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব। বক্তব্য রাখবেন জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد। এবং শ্রদ্ধেয় এরশাদ চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত গর্বিতের মাদ্রাসার সম্মানিত উস্তাদবৃন্দ, আমার সফর সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ এবং মিডিয়ার সম্মানিত বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া, শুধু মহান আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের এখানে আসা এবং একত্রিত হওয়া। সবাইকে সামনে রেখেই আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি। আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন। আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে এর হিসাব যেগুলো ভিন্ন ভিন্ন সময়ে দেওয়া হয়, একটার সাথে আর একটা মিলে না, কিন্তু আমরা ধারণা করি যে এই সংখ্যাটা 18 কোটির কম বেশি হবে। এই 18 কোটি বনি আদমের মধ্যে শতকরা 100 জনের মধ্যে 91 জন তারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু বাকি যারা আছেন 9% বা কিছু কম বেশি তারাও দেশের মানুষ, ভিন্ন ভিন্ন ধর্মের তারা অনুসারী। এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তিক যারা কোনো ধর্মের উপর কোনোভাবেই আল্লাহর উপর সৃষ্টিকর্তার উপর ঈমান রাখে না, সেই রকম লোক থাকে। কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ। ইতিমধ্যেই পীর সাহেব বলেছেন স্বাধীনতার এক 54 বছর চলে গিয়েছে, কিন্তু দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় থাকার কথা এটা আমরা পাই। এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস, আমরা সবসময় বলে থাকি, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। যেখানে আল্লাহ তাআলার দেওয়া বিধান থাকবে না, দুর্নীতি সেখানে অবশ্যম্ভাব, দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবে। এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান। সেই আল্লাহর বিধানের ধরে যারা আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে 91% মানুষ বিশ্বাস করি। নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি, সমাজের বিধানও সেই একই আল্লাহর জন্য মানতে হবে যদি আমরা নিজেকে ইমানদার হই। তো নামাজে আল্লাহর বিধান মানলাম, সমাজে আবার আল্লাহর বিধান মানলাম না, তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হবে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার কঠিন হুঁশিয়ারিও আছে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার বিধানে মানবা, এই এখতিয়ার তোমাদের দেওয়া হবে। এরকম যারা করবে দুনিয়ায় তারা অপমানিত লাঞ্ছিত হবে, আর আখিরাতে তাদের জন্য আমরা মনে হচ্ছে যে সেই লাঞ্ছনার মধ্যে কিছু মানা এবং কিছু না মানার কারণে আমরা আমাদের মনের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা পুরোটা মানতে চাই, পুরোটা এখানে কায়েম হয়েছে, এটা দেখতে চাই। এই জন্য আমরা সারা দেশবাসীর সহযোগিতা চাই। প্রশ্ন আসতে পারে যারা মুসলিম তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে মদিনায় যে বিধান ছিল সেই বিধান, মদিনার বিধানের অধীনে সমস্ত ধর্মের মানুষ তাদের পূর্ণ নিরাপত্তা করতে হচ্ছে এবং নাগরিক সমস্ত অধিকার তারা কথা বললেন না। তবে হ্যাঁ, মুসলমান অথবা মুসলমান এটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো যে রাষ্ট্রের সাথে কেউ যদি বেঈমানি করে গাদ্দারি করে তাহলে ইসলাম তার কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। এটা কোনো বিশেষ ধর্মের জন্য, যিনি গাদ্দারি বিশ্বাসঘাতকতা করবেন তার জন্য সেই শাস্তি আনে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা এই ইসলাম একবার এই দেশে এবং
দেশের মানুষরাও মতবাদ জানাচ্ছে। আপনারা দোয়া করবেন ইসলামের জন্য। আল্লাহ তাআলার পবিত্র এই বিধানের জন্য, ইসলামের জন্য আমরা যেন দিলটাকে উদার পরস্পরকে, সারা দেশবাসীকে আমাদের দিলে যারা আমরা ইসলামকে আমরা যেন ধারণ করতে পারি। এবং মনে রাখবেন ইসলামটা শুধু জামাত ইসলামের না, ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের না, ইসলামটা আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত মখলুকের জন্য এবং বিশেষভাবে মানব জাতির জন্য। সুতরাং মানব জাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে। তবে হ্যাঁ, এখান থেকে উপকৃত হতে হলে কমপক্ষে একটা শর্ত অবশ্যই পালন করতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে যারা ভয় করবে কেবল তারাই এখান থেকে উপকৃত হবে, অন্যকে উপকৃত হতে পারবে। আমরা আল্লাহর ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা দেখতে চাই। আমাদের এই সম্মিলনকে আল্লাহ তাআলা এটা শেষ নয়, এটা শুরু হিসাবে কবুল করে আল্লাহ যেন একসাথে তার প্রিয় সাজানো বাগানে জান্নাতেও যেন আমাদেরকে আসে। আমিন। সেই দিন যেন আমরা পরস্পরের সাথে ভাই হিসাবে মোলাকাত করতে পারি। এই প্রতিষ্ঠান আজকে আমরা এসেছি, আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এর বিনিময়ে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের স্থায়িত্ব, মর্যাদা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ তাআলা দান করুন এবং দিনের এই মার্কেজ থেকে আল্লাহ তাআলা সাহায্য করুন যাতে দিনের আলো চতুর্দিকে ছড়ায় পড়ে সারা বাংলাদেশ অন্তত আলো। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আল্লাহর দরবারে সার্বিক কল্যাণ কামনা করে। আমি বাংলা বিষয় থেকে বলছি, একটু বলতে চাচ্ছি। আজকের এই বাংলা বিষয় বলছি, একটু কথা বলতে চাচ্ছি। আজকের এই মিলনমেলা আপনাদের কি উদ্দেশ্য? আমরা বলে দিয়েছি ইতিমধ্যে আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য, আমরা এর বাইরে আমাদের আমাদের এই মিলনমেলাটা শুধু আল্লাহর জন্য। যেটা অটুট থাকবে কিনা শেষ পর্যন্ত রাজনীতির মাঠে, সেটা বলছি রাজনীতির একটি যে রাজনীতি আল্লাহর জন্য যে ভালোবাসা সব জায়গায় থাকবে, সব জায়গায়। আচ্ছা, আলোচনা হচ্ছে কিনা আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে? আমরা এক আসবে, আমরা এক আল্লাহ, এক পরিবার, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো না, আগামী নির্বাচনের ব্যাপারে আর কি আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। দোয়া করবেন। আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক, তারা একসাথে, দলগুলো একসাথে ধরে নিবেন কেন? আপনারা দোয়াও করতে থাকেন। আমাদের দলটা হবে, আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদেরও সহযোগিতা, সবার সহযোগিতা লাগবে। আমির জামাত, আমি সমকাল থেকে বলছি, আমার নাম মনিরুজ্জামান। সংস্কারের কাজ চলছে, বিএনপি বলছে নির্বাচন জুন জুলাইয়ের ভিতরে একটা চাচ্ছে, আপনারা কি চাচ্ছেন? আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে নির্বাচন। একই কথা আমাদের, ভিন্ন কোনো কথা নেই। স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন না জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছেন? আগে সংস্কারটা হোক না, আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনে, কাটাকুটি হোক, প্রসেসিং হোক, তারপরে কড়াইতে চড়াবো। দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক স্বৈরশাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ, আপনারা কি বলবেন? দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি পায়তারা করছে, এরকম মন্তব্য আসে, আপনি কি বলবেন? মন্তব্য করবো কেন? তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন, আগামীতে ব্যর্থ হবে। ভারত প্রসঙ্গে একটু বলেন। ভারত যে কাঁটাতারের বেড়া দিচ্ছে, সেখানে মুখোমুখি অবস্থায়, এই অবস্থায় আপনার দলের পক্ষ থেকে কি বার্তা আছে? আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? কতটুকু সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে জামাত সহ? ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন। ভারত আমাদের প্রতিবেশী। ধরে নেন যে আপনার আমার ঘর পাশাপাশি, আমরা কি কাঁটাতারের বেড়া দিয়ে বসবাস করি না? পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না? থাকে। আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি এবং কাঁটাতারের বেড়া এখন নেই, বহু আগ থেকে শুরু করেছে, দেওয়া অব্যাহত আছে। এটি আমাদের নতজানু পররাষ্ট্রনীতি। বিশ্ববাজারের কাছে একটা প্রশ্ন, আমরা এটা
সামনের রমজান দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন, বা আরো স্বাভাবিক হওয়া দরকার কিনা? না, অবশ্যই প্রত্যাশা তো থাকবে যে আরো স্বাভাবিক হোক, আরো সহনীয় হোক, দ্রব্যমূল্য আরো কমে আসুক, এটা তো সবার প্রত্যাশা। আমাদের সরকার সেই ক্ষেত্রে উদ্যোগ নেওয়া, বেসরকারিভাবে নেওয়া দরকার, সেটাও নেওয়া হোক। কারণ দেশটা তো শুধু সরকারের না, দেশটা আমাদের সবার। এই জন্য সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা বঙ্গোপসাগর তৈরি করবো, আটলান্টিক মহাসাগর নাই করবো। পীর সাহেবের কাছে আমাদের একটু জানতে চাই যে সামনের নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি, একটু আমাদের বলবেন। আলহামদুলিল্লাহ, সেটা তো আমরা আগে পরে সবসময় পরিষ্কার বলেছি। আমাদের ভাই যে কথা বলেছেন, কথা আসলে বাস্তবতা এটাই। আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া চাচ্ছি। কারণ 53 বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি, বিভিন্ন কৌশলে আমাদেরকে তারা দূরে রেখেছে। আসলে এখন এই 53 বছরের পরে 5ই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী বিচারি করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ। হুজুর, আমরা সবাই যদি একাত্রিত হয়ে দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি, বিশেষ করে আমরাও দোয়া চাই এবং বিশেষ করে আমরাও দোয়া করছি। হুজুর, আপনি তো পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছেন। সেই ক্ষেত্রে জামাতের আমির মহোদয় কি একমত কিনা এই বিষয়টাই? আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি। দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব হুবহু এক। কিন্তু আমরা কোনো পরামর্শ করি না, এটা অন্তর থেকে বের হয়েছে, বের হয়ে চলে আসছে। পীর সাহেব এবং সভাপতি আমির মহোদয়, আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয় জানি যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোমালিন্য একটা সম্পর্ক আমরা দেখে আসছি। সেইখান থেকে কি উত্তরণ হয়ে গেল নাকি আমরা কি যুগপথ পথে চলার পথে, মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি। একটা চিকিৎসার ব্যবধানতা রাজনীতির মাঠে যারা কাজ করে থাকতেই পারে। আমি কিছুদিন আগে এক সাংবাদিক থেকে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা, রুট ভিন্নতা থাকতে পারে, কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধানতা। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এটাই বাস্তবতা। কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য যে স্বার্থান্বেষী মহল রাজনৈতিক, তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছে, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই, বা তারা জাতির জন্য পাই নাই, দেশের জন্য। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, কিন্তু আমরা ব্যবহৃত হতে চাই না। এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ। আমির মহোদয়ের বক্তব্য, মন্তব্য। আলহামদুলিল্লাহ, বলছি যে ভাই ভাইয়ের ব্যবধান থাকে না, ওটা মন্তব্য আমার মন্তব্য একই মন্তব্য, আলাদা কিছু। আচ্ছা, আমার একটা প্রশ্ন, দুজনের কাছে একটা প্রশ্ন লাগবে না, গরমে দুইজনের হাতে সিদ্ধ হয়ে গেছে।
লাগবে না দরকার নাই আমাদের কাজ করতে পারি তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ভিতরে আপনার মহব্বত, আপনার প্রিয়জনের মহব্বত, আপনি আমাদের দেশের প্রেম, মানবতার প্রেম, ইমান, আমাদের স্বার্থ দলের স্বার্থের ঊর্ধ্বে থেকে আমরা যেন ইসলাম এবং দেশের মানবতার পক্ষে কাজ করতে পারি। আল্লাহ বিশেষ করে আমরা এখানে আমরা যে অসুবিধার মধ্যে আছি, অসুবিধা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, অসুবিধা দূর করেন। আল্লাহ আমাদের যত শত্রু ইসলামের মধ্যে দেশের পক্ষে মানবতার পক্ষে ওদের নজরুল হেদায়েত দান করেন। আল্লাহ আপনাদের তখন থেকে আসিফ নজরুল ফারুকী এবং ফালতু উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিয়েছেন। আপনিও কি নাজমুস সাকিবের মতো বিক্রি? ধন্যবাদ দর্শক। প্রশ্নটা আপনি করছেন, আমার খুব ভালো লাগছে বলেই প্রশ্নটা আমি আপনাকে দেখালাম এবং আমার দর্শককেও দেখিয়ে দিলাম। এর উত্তর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে আমি পুরো বাংলাদেশ নিয়ে কথা বলবো, অনেকগুলো গোপন গোপন খবরও দেব, আজকের আপডেট দিব এবং মোটামুটি সব দলের বিরুদ্ধেই যাবে আমার কথা, পক্ষেও যাবে বিরুদ্ধেও যাবে। অনেকে ডাউট ফিল করছে যে আমি আসলে কোন পক্ষের। আমি কিন্তু কোনো পক্ষের না, আমি আপনাদের পক্ষের। আপনারা আমার যে দর্শকরা বসে আছেন, আমি আপনাদের পক্ষের, বাংলাদেশের পক্ষের, জনতার পক্ষের। আসেন, প্রথম যেই দর্শক আমাকে কমেন্ট করেছেন, এটা মনে রাখলাম, আমি একটু পরে দেব। আজকে আমার কাছে যে তথ্যগুলো আসছে তার শিরোনামগুলো একটু জানিয়ে দিচ্ছি, যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। প্রথম আমি দেখলাম যে জামায়াত ইসলামের আমিরের সঙ্গে চরমোনাই পীরের একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে, গণমাধ্যম সেখানে গেছেন এবং এই দুইজন খুব হাস্যোজ্জ্বল ভাবে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এর মধ্যে সিগনিফিকেন্ট কিছু বিষয় আছে, সেটা আমি তুলে আনবো আজকের আলোচনা। এবং এটা বিএনপির জন্য পজিটিভ নাকি বিএনপির জন্য চাপের বা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ধাক্কার, সেই বিষয়টি আলোচনায় রাখবো। আরেকটি খবর হলো, বৈষম্য বিরোধীদের মধ্যে নিজেদের গ্রুপের মধ্যে দেখলাম আজকে মারামারির ঘটনা ঘটেছে। এক পক্ষ অপর পক্ষকে দায়ী করছে। আসলে নেপথ্য কারণ কি, এটা ক্লিয়ার হওয়া যাবে। আবার দেখলাম বাংলা মোটরের সেখানে সড়ক অবরোধ করে রেখেছে একটা। 3 নম্বর যে বিষয়টি, সেটি হলো যে ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি এক হয়ে যায়, এটার জন্য সবচেয়ে বেশি চাপে পড়বে কারা, এবং বাংলাদেশে আগামী রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে। এবং আমাদের মাস্টার মাইন্ড খ্যাত মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নিয়েও আমি আলোচনা করব এই ভিডিওতে। দর্শক, আমি আমার সেই দর্শকের প্রশ্নের উত্তরটা দিয়ে ভিডিওটা শুরু করি। জি, আপনি যে কথাটি বললেন যে আমি তথ্য উপদেষ্টা নাহিদের সঙ্গে দেখা করে হঠাৎ করে দুজনের ব্যাপারে কথা বন্ধ রাখলাম কেন? আচ্ছা, সাম্প্রতিক সময় আসিফ নজরুল এবং ফারুকীকে নিয়ে কেউ কথা বলছেন না, কারণ সাম্প্রতিক সময় অনেকগুলো ঘটনা, বড় বড় ঘটনা আমাদের সামনে চলে এসছে, যে কারণে আমরা ওই বিষয়গুলোকে এই মুহূর্তে আলোচনায় রাখতে পারছি না। আমি গতকালকে আমরা একটা কনফারেন্স কলে কথা বলছিলাম। সেখানে আমার প্রবাসী সাংবাদিক বন্ধুরা ছিলেন, নাহিদ ইসলাম, আপনি যার কথা বলছেন উপদেষ্টা নাহিদ ইসলামও আমার সাথে কনফারেন্স কলে আমরা কথা বলছিলাম রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে। আসলে কি জানেন, যখন আমাদের প্রায়োরিটি থাকে, মানে সবচেয়ে উপরে যেটা, সেটাকে নিয়ে আমরা আলোচনা করি সাধারণত। এই মুহূর্তে আসিফ নজরুলকে নিয়ে আসলে কি বলবো, কম বেশি প্রত্যেকটা ভিডিওতেই আমরা কিন্তু হিংস দিয়ে যাই, আপনারা খেয়াল করবেন। কিন্তু আসিফ নজরুলকে নিয়ে যাদের কথা বলা উচিত বা যাদের সোচ্চার হওয়া উচিত, তারা যদি না হয় আমরা কি করব? আমরা কথা বলতে পারি, কিন্তু আমরা আপনাদের মতো মানুষকে, যারা আমাদের কথা শোনেন, যারা আমাদের কথায় রাজপথে নামেন, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি, কিন্তু অনেক কিছু আমরা করতে পারি না, হয়তো আপনারা জানেন না। ইভেন আমাদের যে ছাত্ররা সরকারে বসে আছে, তারাও অনেক কিছু এই মুহূর্তে পাচ্ছে না।
হয়তো আমরা অনেক কথা বলি না, পর্দার অন্তরালে এমন অনেক খবর আছে যেগুলো আমরা এখন বলতে পারি না দেশের সিকিউরিটির জন্য, রাজনৈতিক পরিস্থিতির জন্য, কিন্তু আমরা অনেক খবর জানি। ধরেন আমাদের সাংবাদিকদের একটা সমস্যা আর সুবিধাটা কি জানেন? ধরেন প্রতিদিনই আমরা বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলি, ছাত্রদের যারা ক্ষমতায় আছেন তাদের সাথে কথা বলি, সরকারে যারা আছে তাদের সাথে কথা বলি, বিরোধী মতের সাথে কথা বলি, তাদের কথা শুনি। তারপরে আমরা একটা অ্যাজাম্পশন তৈরি করি যে আমরা আজকে কি নিয়ে আসলে কথা বলবো, কোন পক্ষে যাবে আমাদের আলোচনা, কোন পক্ষে মানে কোন বিষয়টা যাবে। কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? এগুলো আসলে বলা উচিত না, বলা ঠিক না, কারণ সব কথা তো আসলে বলার জন্য না। ধরেন এখন আমরা এমন একটা বিষয় জানি, বাংলাদেশে কবে নির্বাচন হবে মোটামুটি ধরেন আমরা জানি, এবং সেই নির্বাচনে কি কি উপায় আসতে পারে সেই বিষয়গুলো ধরেন আমরা জানি, কিন্তু ধরেন আলোচনা করতে পারবো। কেন পারবো না? কারণ এগুলো সরকারের মুখ থেকে আপনারা শুনবেন। একটা এক্সাম্পল দিলাম, এই মুহূর্তে ছাত্রদেরকে সবচেয়ে বেশি ডিস্টার্ব কারা করছে সেটাও আমরা জানি। ওই যে বললাম যে আমরা কথা বলে তাদের কাছ থেকে কিন্তু আমরা তথ্য পাই, কিন্তু এই কথাগুলো আমরা তাৎক্ষণিক বলতে পারি না। কেন? তারা বলে দেয় যে এটা এখন বলার সময় আসে না, অথবা এটা এখন বললেই প্রবলেম হতে পারে। এইসব কারণে আমরা অনেক জিনিস চেপে যাই। আবার বলি, কখন বলি? যখন বলার সময়টা আসে, একদম খোলামেলা বলে দেই। ধরেন বিএনপি এই মুহূর্তে যদি নির্বাচন হয়, বাংলাদেশে কি ক্ষমতা আসবে? বিএনপি। কিন্তু বিএনপির একটার পর একটা ভুল আমরা দেখতে পাচ্ছি। বিগত 15-16 বছরে আমরা কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলিনি, কারণ বিএনপিকে আমরা ওন করেছি, বিএনপিকে আমরা যতটা সম্ভব সাপোর্ট দিয়েছি। কিন্তু এখন আমাদের কথাগুলো বিএনপির বিরুদ্ধে যায় অনেক সময়। কিন্তু আমাদের বক্তব্যগুলো বিএনপির বিরুদ্ধে যাওয়ার কারণটা কি? যখন বিএনপি জনগণের ভাষার কথা না বলে, কারণ আমরা জনগণের প্রতিনিধিত্ব করি যারা আমরা সাংবাদিক, আমরা কোনো দলের না। এখন আপনি বলবেন ওই দলের সেই দলের না, আসলে কোনো দলের না। কোনো দলকে পছন্দ করা এক জিনিস, আর কোনো দলের ডেডিকেটেড কর্মী হওয়া এক জিনিস। আমরা অল টাইম রাষ্ট্রের পক্ষে থাকি, রাষ্ট্রকে সংস্কারে আমরা বড় ভূমিকা রাখতে চাই, কারণ এই রাষ্ট্র টিকে থাকলে আমরা টিকে থাকবো। কোনো দলকে নিয়ে আমরা মানে এত খুশি হতে চাই না। আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে মূল আলোচনায় চলে যাই। ধরুন জামাত আমির বরিশালে গেলেন কর্মী সম্মেলনে, এবং তিনি সেখানে চলে গেলেন চরমনাইয়ের যে স্থানটি, চরমনাই নামক বরিশালের একটি স্থান, সেখানে ইসলামিক আন্দোলন বাংলাদেশ তার প্রধান চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন। এটা সাম্প্রতিক সময় একটা হট নিউজ, কারণ জামায়াতের সঙ্গে চরমনাইয়ের আদর্শিক বলি, মানসিক বলি, কিছু দূরত্ব আমরা অনেক সময় দেখে এসেছি। যদিও জামাত ইসলাম চরমনাইকে নিয়ে প্রকাশ্য কখনো কথা বলে না, এটা জামাত ইসলামের একটা কৌশল। কিন্তু চরমনাইয়ের অনেক নেতাকে বা অনেক আলেমকে দেখেছি যারা জামাতকে নিয়ে কথা বলেছে, কিন্তু জামাত এখানে নীরব থেকেছে। তো ডক্টর শফিক জামাতের আমির, তিনি যখন গেলেন তার সঙ্গে দেখা করেছেন, এবং একটা সময় প্রায় 3 ঘন্টার মতো আমি শুনেছি যে তারা কথা বলেছেন, এবং সাংবাদিকদের সাথে তারা ব্রিফ করেছেন, এবং পুরো মাদ্রাসা, চরমনাইয়ের যে মাদ্রাসা সেটা এটাকে বলে কি জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসার প্রাঙ্গণটা তারা ঘুরে দেখেছেন। তো সেখানে এই দুজনের মধ্যে যে আলোচনা, বডি ল্যাঙ্গুয়েজ, আপনারা হয়তো স্ক্রিনে দেখবেন একটা কথা, সাংবাদিকদের তারা বলবে একটা, কিন্তু ভেতরে অনেক জিনিস আমরা আবার বোঝার চেষ্টা করি বডি ল্যাঙ্গুয়েজ দেখে, বা তাদেরকে ফোন করি বা এটা কি বলেছিলেন, এটা কি হয়েছে। তারা অনেকে বলে যে এটা আনঅফিশিয়াল, এটা অফ দ্য রেকর্ড। তো এরকম টাইপের কিছু বিষয় থাকে। তো আজকে যে আলোচনাটা হয়েছে খেয়াল করেন যে চরমনাই যিনি পীর, তিনি বলেছেন জামায়াতের আমির সহ অন্য নেতারা চরমনাইতে এসেছেন, আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে ভালো কাজ করার তৌফিক দান করেন। খুব পজিটিভ একটা কথা। এবং তিনি বলেছেন আজ স্বাধীনতার 54 বছর চলছে, কিন্তু এতদিন যারা দেশ পরিচালনা করেছিল তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা বাস্তবায়িত হয়নি। আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এই দেশকে সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। এবং তিনি এটাও বলেছেন এতদিন অনেকেই আমাদের ব্যবহার করেছে, সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে এবং আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা ব্যবহার হতে চাই না, আমরা এখন এক প্ল্যাটফর্মে এসে একটি শক্তি হতে চাই।
মূল পয়েন্ট এই কথাটা, চরমনাই পীরের এই কথাটা সিগনিফিকেন্ট, যে এই কারণেই এতদিন আমাদের অনেকে ব্যবহার করেছে। আমরা কারো ক্ষমতা সিঁড়ি হয়েছে, কিন্তু এখন আর সিঁড়ি হতে চাই না। আমরা এক এক হতে চাই, ইসলামী শক্তিগুলো এক হতে চাই। তার মানে এতদিন ধরে যে আমরা কথাগুলো বলেছি যে নেপথ্যে একটা ইসলামিক ফ্রন্ট তৈরি হচ্ছে, একটা ঐক্য জোট তৈরি হচ্ছে ইসলামের মধ্যে, সেটার প্রথম আভাসটা আজকে আপনারা দেখলেন। আসেন তারপরে কি বলেন, এ সময় জামাতের আমির তিনি আবার সাংবাদিকদের বলেন, সবাইকে সামনে রেখে বলতে চাই, আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি, আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন। দেশের 18 কোটির কম বেশি মানুষ আছে, এর মধ্যে শতকরা 91 জন নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বাকি যারা আছেন তারাও এদেশের মানুষ, ভিন্ন ভিন্ন ধর্মের, আর সব মিলিয়ে আমাদের প্রিয় বাংলাদেশ। তিনি বলেন, পীর সাহেব চরমনাই বলেছেন, স্বাধীনতার 54 বছরে একটি স্বাধীন দেশ হিসেবে যে মর্যাদায় থাকার কথা তা আমরা পাইনি। এটার মূল কারণ দুটি, একটি দুর্নীতি আর আরেকটি দুঃশাসন। যেখানে আল্লাহ তাআলার বিধান থাকবে না সেখানে দুর্নীতি অবিসংবাদিত, আর দুঃশাসন সেখানে দুর্নীতির হাত ধরেই আসবে। নামাজে আল্লাহর বিধান মানলাম আর সমাজে মানলাম না, সেখানে আল্লাহকে পরিপূর্ণভাবে মানলাম না, কিন্তু মানলাম আর কিছু মানলাম না, তাহলে দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে আর আখিরাতেও কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। অর্থাৎ দুনিয়াতে কিছু মানলাম আর কিছু মানলাম না, মানে আল্লাহর এই যে বিধানগুলো আমরা অর্ধেক মানি না, তিনি এটাকে ইঙ্গিত করেছেন। আমার মনে হয় সেই লাঞ্ছনার মধ্যে আছি, কিছু মানা না মানার জন্য, কিন্তু আমাদের মনের আকাঙ্ক্ষা আমরা পুরোটাই মানতে চাই। মদিনার বিধানের অধীনে সব ধর্মের মানুষ পূর্ণ নিরাপত্তার পাশাপাশি সব নাগরিক সুবিধা পাবে। দুদলের সম্পর্কের উন্নয়নের বিষয়ে প্রশ্ন করা হলে চরমনাই পীর বলেন, আমরা আগে থেকেই বলে আসছি, ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি, সে চেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। অর্থাৎ ব্যালট বাক্সের কথা হয়তো বা তিনি বলছেন। তিনি বলেন, 53 বছর পরে 5 আগস্টে যে নতুন স্বাধীনতা পেয়েছি, এর মাধ্যমে ইসলামের পক্ষে একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেক্ষেত্রে যদি সময় উপযোগী পদক্ষেপ না নিতে পারি, তাহলে এটা আমাদের জন্য অকল্যাণ এবং দুর্ভোগের। এই জন্য আমরা সবাই একত্রিত হয়ে দেশ গড়ার ক্ষেত্রে যেন কাজ করতে পারি, সেজন্য সবার দোয়া চাই। তিনি বলেন, রাজনীতির মাঠে যারা কাজ করে তাদের চিন্তার ব্যবধান থাকতেই পারে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি 100 জনের মধ্যে 92 জনের মতো মুসলমান এদেশে বসবাস করে। এখানে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শই রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে, কিন্তু আমরা দেখছি অন্যান্য রাজনৈতিক স্বার্থান্বেষী মহল নিজের স্বার্থে এবং দলের স্বার্থে আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা মসনদে বসেছে। ইসলামের পক্ষে তাদের দ্বারা কোনো ভালো কাজ লক্ষ্য করিনি বা তারা করেনি, জাতির জন্য পাইনি, দেশের জন্য তাদেরকে পাইনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা হলো, আমরা কারো সিঁড়ি হব না, পরগাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব, এটা সিগনিফিক্যান্ট, এবং শক্তি দিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে থাকব। আমরা আর ব্যবহৃত হতে চাই না। আজকের পুরো স্টোরির এটা হলো মূল পয়েন্ট। তার মানে জামাত চরমনাই একজোট হচ্ছে, এক জোট শুধু না, নির্বাচনে তারা একটা মার্কা নির্ধারণ করতে পারে এবং তাদের মধ্যে আসন ভাগাভাগি আমি আলোচনায় আসছি। আর দুদলের বিষয় তিনি মন্তব্য করেন, পীর সাহেব দুদলের বিষয়ে মন্তব্য করেন, বর্তমান পরিবেশে আমরা কাছাকাছি চলে আসছি বলতে পারেন, মানে দুটো দল তাদের যে ভেদাভেদ বা বিভাজন সেটা দূর হয়ে গেছে, তারা কাছাকাছি চলে এসছে, এটিকে তিনি ইঙ্গিত করছেন। এ বিষয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে আমাদের দাবি উনাদের দাবি একই, আমাদের একটা রাজনৈতিক দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, কিন্তু এক্ষেত্রে আমরা কোনো পরামর্শ করিনি, অন্তর থেকে জাতির প্রয়োজনে বের হয়েছে। দর্শক,
আসেন, চরমোনাই আমিরের যে বক্তব্যগুলো শুনলেন সেখানে আপনারা যে বিষয়টি বুঝতে পারলেন যে তিনি যে ইঙ্গিতটা করেছেন সেটা হলো দুটো দলের মধ্যে যে দূরত্ব সেটা দূর হয়ে গেছে, তারা কাছাকাছি চলে এসছে। তারা একটা নির্দিষ্ট বাক্স তৈরি করতে চায়। ধরেন আগামীতে 501 বা 505 বা 300 হোয়াটএভার যেটাই হোক না কেন, যে আসনে ফাইট হবে, আওয়ামী লীগ সেখানে থাকছে না। প্রধান দল হিসেবে থাকবে বিএনপি, আর থাকবে জামাত, চরমোনাই বা খেলাফত, এরকম অনেকগুলো দল আর বাম রাজনৈতিক দল। তো সাম্প্রতিক সময় আপনি খেয়াল করবেন কৌশলে, মানে আওয়ামী লীগের পতনের পর কৌশলে বিএনপিকে ঘায়েল করা হচ্ছে যে কথাগুলো বলে যে এক ফ্যাসিস্টের পর আরেক ফ্যাসিস্ট আসবে, এক দল খেয়ে গেছে আরেক দল খাবে। এই জিনিসগুলো কিন্তু বিএনপিকে ইঙ্গিত করা হচ্ছে। তো বিএনপিকে ইঙ্গিত করছে, বিএনপির কিছু মাথা মোটা এটাকে লুফে নিচ্ছে। যারা কৌশলে ব্যাটিং করে তারা কৌশলে না করে তারা বোকামি করে আউট হয়ে যাচ্ছে। কিরকম? আগামীতে বিএনপি নির্বাচনে, মানে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু বিএনপির এই নির্বাচনে বড় রকম ফাটল ধরাতে পারে ইসলামিক দল, মানে না মানে। কিরকম? 5 তারিখের পর মানুষের মধ্যে একটা পরিবর্তন আসছে। আমরা যারা মাঠে কাজ করি কম বেশি বোঝার চেষ্টা করি, যে জিনিসটা বুঝি, এই যে আমি ভিডিওগুলো করি সেই ভিডিওর কমেন্ট বক্স গুলো আমি দেখি ফেসবুকে, ইউটিউবে, আপনারা যে কমেন্ট করেন আমি একটা পারসেপশন করেছি কত পার্সেন্ট মন্তব্য কোন পক্ষে গেছে। তখন বোঝা যায়। আবার বিভিন্ন পত্রিকা, বিভিন্ন জনপ্রিয় পত্রিকার ভিডিও নিচে কমেন্ট গুলো দেখলে দেখবেন, বা অনেকে যেই জরিপগুলো করছেন সেখানে বোঝা যায় বিএনপির জন্য চ্যালেঞ্জটা কি। আসলে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তারা কি আওয়ামী লীগের ভোটগুলো পাবে? আমার মনে হয় না। বিএনপি যতই আওয়ামী লীগের সাথে নেপথ্যে যোগাযোগ করুক কিংবা ভারতের প্রেসক্রিপশন নেক, কিন্তু এই ভোটগুলো বিএনপি একচাটিয়া পাবে না। তার প্রধান কারণটা কি? 5 তারিখের পর আওয়ামী লীগ এইটুকু বুঝেছে কোন দল ক্ষমতায় আসলে আগামী 5 বছর তাদের জন্য কঠিন হবে। ধরেন আওয়ামী লীগের কিছু নেতারা, কিছু প্রভাবশালীরা বিএনপির সাথে জোট বাঁধবে বা বিএনপির দলে যোগ দিবে, ফাইন, কিন্তু এই প্রভাবশালী সংখ্যাটা খুব কম হয়। প্রতিটা থানায় বা ডিস্ট্রিক্ট একটা আসনে কয়জন? 100 জন, 150 জন। কিন্তু আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক আতঙ্কে আছে। কারণ 5 তারিখের পর যারা কোনো প্রকার চাঁদাবাজি করেনি, যারা লুটপাট করেনি, কারো বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য দখল করেনি, তাদের প্রতি আওয়ামী লীগের আস্থাটা বেশি থাকবে। তো এখানে বিএনপি যে ভুলটা করছে, তারা যতই আওয়ামী লীগের পক্ষে কথা বলুক, কিন্তু ভোটাররা বিএনপিকে এখানে পছন্দ কম করবে। আমার কথাটা খুব নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে। এখন পর্যন্ত চরমোনাই, খেলাফত, বাম রাজনৈতিক দল, জামাত, এদের বিরুদ্ধে কিন্তু একটি চাঁদাবাজির অভিযোগ আসে নাই, আসছে অন্য একটি দলের ব্যাপারে। তো আওয়ামী লীগ চিন্তা করবে কি, যারা ক্ষমতায় আসে নাই কিন্তু ক্ষমতা আসার আগেই তারা এত কিছু করে ফেললো, সব দখল করলো, মাঠ ঘাট পুকুর লঞ্চ ঘাট স্ট্যান্ড সব তাদের দখল, তারা ক্ষমতায় আসলে কি করবে? এটাকে ব্যবহার করবে জামাত ইসলাম, চরমোনাই বা আদার্স দলগুলো, যে দেখো 5 তারিখের পর তোমাদের উপর কে জুলুম করেছে। নির্বাচন যখন আসবে একদম প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে এইভাবে মাঠে নামবে, লিখে রাখেন, তখন একটা বড় ভোট সুইং করবে ওই দলগুলোতে। 2 নম্বর, বাংলাদেশে বিশাল একটা জনগোষ্ঠী আছে, সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে কোনো দলই আছে, তারা সবসময় আমাদেরকে বলে যে ভাই আমরা কোন দলে ভোট দিব, ভাবি যে আমরা একটা ইসলামিক দলে ভোট দিব, কিন্তু বাংলাদেশে এত ইসলামিক দল যে জন্য আমরা আওয়ামী লীগে বা বিএনপিতে ভোট দিই। বাংলাদেশে যদি ইসলামী দলগুলো একজোট হয় আমরা ইসলামী দলে ভোট দেব। এই সংখ্যাটাও কিন্তু অনেক রয়েছে, এই সংখ্যাটা অনেক রয়েছে। তো যদি বাংলাদেশের সকল ইসলামী দলগুলো একজোট হয়ে যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বিশাল ভোট ব্যাংক কেটে ওখানে যোগ হয়ে যাবে। লিখে রাখেন আমার কথাগুলো, যোগ হয়ে যাবে। কিরকম? যারা এতদিন এই হুজুরদের ভোট দেয় নাই, কারণ হুজুরা বিভাজিত বলে, সেই লোকগুলো এক প্ল্যাটফর্মে, ধরেন চরমোনাইকে বরিশালের ওই আসনটি দেওয়া হলো, সেখানে চরমোনাইয়ের সঙ্গে জামাত ইসলাম মাঠে নামবে, জামাতের বড় বড় নেতারা চরমোনাইয়ের পক্ষে ভোট চাইবে, সেখানে মামুনুল হকের দল বা হেফাজতে ইসলামের নেতারা গিয়ে ভোট চাইবে। কেমন লাগবে কল্পনা করেন?
মানুষ কি চিন্তা করবে? হিন্দু ভোটাররা কি চিন্তা করবে? অন্য দলের ভোটাররা চিন্তা করবে কি যে আলেমরা আর যাই করুক, দখলদারিত্ব, চাঁদাবাজি, মারামারি এগুলো করবে না। এইটা কিন্তু বাংলাদেশের মানুষের বিশ্বাস আছে। ধরেন চিটাগংয়ে হেফাজতে ইসলামে যে আসনে দাঁড়ালো বা যে কোনো জায়গায়, সেখানে কি ঘটবে? হেফাজতে ইসলামের জন্য চরমনাই বলেন বা যত রাজনৈতিক মানে ইসলামিক দলগুলো আছে, জামাত সহ সবাই তার জন্য ভোট চাইবে। তখন কি ঘটবে? সকল মানুষ সেখানে নেমে আসবে। ইভেন বিএনপি, আওয়ামী লীগের ভেতরে যারা একটু ইসলাম বিশ্বাসী, নামাজি, হ্যাঁ, যারা সেকুলার বা যারা একদম ধর্মনিরপেক্ষ, তাদের কথা বাদ দেন, এই সংখ্যাটা বাংলাদেশে খুবই নগণ্য। এরা কিন্তু সুইচ করবে তখন। কারণ কি, 5 তারিখের পর বিএনপির অধিকাংশ প্রার্থী যারা এতদিন নির্বাচন করতেন বিভিন্ন আসনে, তারা সেখানে গিয়ে কোঠা ধরে চাঁদা তালিকা দিয়ে আসছেন, এটা সেটা। দেখা গেছে যে কর্মীরা মাঠে ঘাটে ফাইট করেছেন, 15 বছরে শীতের মধ্যে ধান খেতে ঘুমিয়েছেন, পাট খেতে ঘুমিয়েছেন, মানে বাড়িতে ঠিকমতো থাকতে পারেনি আওয়ামী লীগের দুঃশাসনে, তারা কিছু পায়নি। কিন্তু ওই আসনের এমপিরা এলাকায় ঢুকে আওয়ামী লীগের কাছ থেকে মূল মাখনটা নিয়ে তারা আবার ঢাকায় চলে গেছে। আমার কাছে তালিকা আছে, বলছি না আপনাদের নাম। তারা গ্রামে ঢুকছে, মানে এতদিন, এখন দেখবেন তাদের পক্ষে মিছিল, মিটিং, বিশাল বিশাল শোডাউন হয়, রাজপথের সৈনিক, সাহসী বীর, এই সেই। গত 15 বছরে এলাকায় ঢুকতে পারে না এমন নেতারা 5 তারিখের পর এলাকায় ঢুকে তারা নাকি রাজপথের বীর হয়ে গেছে, সাহসী বীর। কর্মীরা তাদের উপর স্লোগান দিচ্ছেন। তারা কি করছেন? এলাকায় গিয়ে আওয়ামী লীগের যেসব মাফিয়ারা ছিলেন, যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছেন, তাদের কাছ থেকে বড় বড় অঙ্কের টাকাগুলো খেয়ে তারা চলে এসেছেন। এবং তারা কি করছেন? কাউকে কাউকে তাদের আস্থাভাজন হোক বা তাদের নিকট ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গার চাঁদার পজিশনে বসায় দিয়ে আসছেন। এই তুই খাবি, বাস স্ট্যান্ড তুই খাবি, টেম্পো স্ট্যান্ড তুই খাবি, লঞ্চ ঘাট তুই খাবি, ট্রেন স্টেশন তুই খাবি, দিয়ে আসছে। যারা ত্যাগ করেছে তাদেরকে দেয় নাই। এই লোকগুলি তখন কি করবে? ইউটার্ন নেবে। ইউটার্ন না, তারা তখন সেখান থেকে সরে যাবে যে না, এদের পিছিয়ে রাজনীতি করে আমাদের লাভ হয় নাই। তো বিএনপির জন্য অনেকগুলো বাধা আসবে। আবারও বলছি, বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে বা 1 নম্বরে থাকা দলের নাম বিএনপি। ভোট হলে বিএনপি জিতবে। কিন্তু ওই যে পরিসংখ্যানগুলো এখন দিচ্ছি যে ভোটগুলো কাটবে কারা, কিভাবে মিলান। তো যদি ইসলামিক দলগুলো এক হয়, ধরেন 300 আসন যেহেতু এখন পর্যন্ত আছে, আমি জানি যে সংস্কার কমিটি এসে আসন বাড়াবে, দ্বিকক্ষ বা অনেক রকম সিস্টেম আসবে, সেগুলো নিয়ে আলোচনা করব। এই নির্বাচনে যদি ইসলামী দলগুলো একজোট হয়ে যায়, তাহলে আগামী দিনে কারা সরকারে বসবে এটা খুব কঠিন একটা সিচুয়েশন তৈরি করে ফেলবে, বলা মুশকিল। আর যদি সব দলগুলো, ইসলামী দলগুলো বিভাজিত থাকে, চোখ বন্ধ করে বলা যায় বিএনপি ক্ষমতা আসবে। জামাত এত আসন কখনো পাবে না, জামাত তো পাবেই না, জামাতের কথা বাদই দিলাম। কিন্তু তারা এক হয়ে গেলে, এক প্ল্যাটফর্মে আসলে বাংলাদেশের মানুষের সিম্পেথি বলি, ভালোবাসা বলি, আলেমদের প্রতি যে সম্মান, ভালোবাসা একদিকে চলে যাবে। কারণটা কি? কারণটা হলো, ধরেন আগামী নির্বাচনটা ডিসেম্বরে কিংবা জানুয়ারির ফার্স্ট উইকে আসবে, তখন একদম ওয়াজের মৌসুম থাকবে। এবং যখন সমস্ত ইসলামী দলগুলো একজোট হয়ে যাবে, বাংলাদেশের পুরো মাঠ দখলে রাখে আমাদের ওয়াজিরা, জানেন তো, এই ওয়াজিরা তখন এক প্ল্যাটফর্মে আসবে। কেউ আর কারো বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করবে না। এই যে আজহারির কথা নিয়ে এত আলোচনা, তখন আর কেউ কথা বলবে না, তখন আজহারি তাদের পীর সাহেব হয়ে যাবে। শফিক সাহেব, মামুনুল হক সাহেব, হেফাজতের আমির সাহেব, তারপরে চরমনের আমির সাহেব যখন একসাথে বসবেন, একসাথে মুভ করবেন, একসাথে কোথাও যাবেন, দৃশ্যটা কি হবে চিন্তা করতে পারেন? তাহলে বিএনপিকে এখন করণীয় কি? আসেন বিএনপির করণীয়। নাম্বার 1, জনাব তারেক রহমানকে দ্রুত বাংলাদেশে আসতে হবে। বাংলাদেশের মানুষের বিশ্বাস, ভালোবাসা, আস্থা, ভরসা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপর। তারপরে যতগুলো ব্যক্তি আছে, কারো প্রতি আস্থা নেই। হয়তোবা অনেকেই তাদের পিছিয়ে ছুটছেন, কারণ কমিটিতে পদ পাওয়া লাগবে অথবা পদ ধরে রাখতে হবে। কিন্তু সাম্প্রতিক সময় মির্জা ফখরুল সহ বিএনপির যেসব নেতারা তুচ্ছ বিষয় নিয়ে যেভাবে কথা বলছেন বা যেভাবে আলোচনায় আসার চেষ্টা করছেন, বা তাদের প্রেসক্রিপশন বা কথাবার্তা আওয়ামী লীগের পক্ষে যেভাবে আসছে, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আনার ক্ষেত্রে বিএনপির যে বক্তব্যগুলো,
এই জিনিসগুলো মানুষের ভেতরে ক্ষোভের সৃষ্টি করেছে। মানুষের কথা হলো 15 বছরে এই দেশের মানুষ শেখ হাসিনার প্রতি এত ঘৃণা ক্ষোভ তৈরি করেছে। এই মুহূর্তে যে দলটা আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে আনার পক্ষে, চুপ্পুকে প্রেসিডেন্ট রাখার পক্ষে, সংবিধানকে মানে বহাল রাখার পক্ষে দাঁড়াবে, তাদেরকে জনগণ বয়কট করবে, লিখে রাখে। এটা হয়তো বিএনপি এখন বুঝতে পারছে না। জনাব তারেক রহমান দেশে আসলে, কারণ তার চিন্তা চেতনা আর বর্তমান নেতাদের চিন্তা চেতনার মধ্যে অনেক ফারাক আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, জনাব তারেক রহমান বাংলাদেশে ঢোকার পর রাজনীতির পরিবর্তন আসবে, মানুষের কাছে চিন্তার পরিবর্তন আসবে। আর বক্তব্যগুলো তো দেখা যাবে, বা তিনি সরাসরি যখন দলটার মধ্যে ভূমিকা রাখবেন, একটা হলো দূর থেকে শুনে ভূমিকা রাখা, আর একটা হলো কাছে এসে বক্তব্য মানে ভূমিকা রাখা, দুটো এক না। তারেক রহমান যখন দেশে আসবেন দলের মধ্যে পরিবর্তন আসবে। আর এখন যেমন মির্জা ফখরুলের উপর অনেক কিছু ভরসা বা আব্বাসের উপর অনেক কিছু ডিপেন্ড করে, তারেক রহমান তখন নিজ হাতে অনেক কিছু কন্ট্রোল করবেন, কোন কথা বলা যাবে কোনটা বলা যাবে না। এমনও হতে পারে বিএনপি বাকি ইসলামী দলগুলো এক হয়ে যেতে পারে, জামাত আউট হয়ে যেতে পারে। এটা একমাত্র পারবে তারেক রহমান। তারেক রহমান এসে যদি বাকি ইসলামী দলগুলোর সাথে বসে, আপনারা কি চান ওটাই হবে। আপনারা কি ধর্মনিরপেক্ষ সংবিধান চান, নাকি আপনারা ইসলামিক একটা সংবিধান চান? কারণ তারেক রহমান একটা জিনিস বুঝতে পারছেন, এই দেশে 90% মুসলমান, তাদের চিন্তা চেতনাগুলোকে যদি ওই 2-4 জন ব্যক্তি, কারণ বাংলাদেশে দেখবেন টকশোতে কিছু ব্যক্তি বসে, সংবিধান তৈরিতে কিছু ব্যক্তি বসে, হাতে গোনা খুব স্বল্প সংখ্যক লোক সেকুলার, এরাই আমাদের কন্ট্রোল করে, এরাই 90% মানুষকে কন্ট্রোল করে। তো আমাদের আলেমদের সাথে যদি তারেক রহমানের একটা বৈঠক হয় আর তারেক রহমান যদি বিষয়গুলোকে মেনে নেন, তাহলে হয়তোবা জামাতকে আউট করে বাকি ইসলামী দলগুলো বিএনপির সাথে জোট করতে পারে। কিন্তু তারেক রহমান আদৌ পারবেন কি? কারণ তার দলের মধ্যে মানে একেবারে তারেক রহমানের পরের যে পদগুলো সিরিয়াল ম্যাক্সিমাম হচ্ছে বাম, যারা শুধু ভোটের রাজনীতির জন্য শুক্রবারে কেউ কেউ নামাজ পড়ে, কেউ কেউ আছে ঈদের নামাজও পড়ে না। নাম বলবো 2-4 জনের, যাদের পিছিয়ে আপনারা ধরেছেন, তাদেরকে ঈদের নামাজে কখনো দেখি না। সেই সব নেতারা আবার কেউ কেউ বলছেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই বিষয়গুলো আরো বেশি আলোচনায় চলে আসবে। তো সবকিছু মিলে বিএনপিকে একটা জিনিস মনে রাখতে হবে, অহংকার শব্দটা মুছে ফেলতে হবে। আগামী দিন ক্ষমতায় আসবেন এটা ধরে নিয়েন না। তারেক রহমান কি বলছে খেয়াল করছেন? আগামী দিন আমরা ক্ষমতায় আসছি এটা কেউ ধরে নিয়ে বেশি মানে আনন্দিত হওয়ার সুযোগ নেই। তিনি বলছেন বাংলাদেশে বিগত 18 বছরে কোনো নির্বাচন হয়নি, তরুণ ভোটাররা কোন দিকে সুইচ করবেন কেউ জানেন না। এখন পর্যন্ত বিএনপির ছাত্র দলের বিভিন্ন জায়গায় আমরা দেখছি কোনো জায়গায় একটা আওয়ামী লীগ ধরা পড়লে দৌড় দিয়ে সেখানে ছাত্রলীগ গিয়ে তাকে, ছাত্র দল তাকে ছাড়াতে যায়। আজকেও এরকম খবর আমার কাছে কয়েকটা আসছে। বুঝতে পারছেন যে ছাত্ররা এক আওয়ামী লীগের পলকের এক ডান হাতকে ধরেছে, উত্তম মাধ্যম দিয়ে পুলিশকে দিয়েছে, দৌড় দিয়ে সেখানে ছাত্রদল চলে গেছে তাকে ছাড়াতে। এই যে ছাত্র দলের এই যে অবস্থা, তারা ভাড়া খাটতেছে, এইটা তাদের ক্যারিয়ার বা বিএনপির আগামী দিনের ভোট ব্যাংকের জন্য বড় ধাক্কা তৈরি করবে। এই জায়গাটা তারেক রহমান শক্তভাবে কন্ট্রোল করতে হবে। ওই যে বললাম শুরুতে যে কথাটা, 15 বছর আওয়ামী লীগ এত কিছু করেছে, মানুষ ভুলে গিয়ে এখন সব বিএনপিকে নিয়ে মাঠে নেমে গেছে। এটা একটা বিশাল ষড়যন্ত্র। বিএনপির হাতে গোনা কিছু লোক চাঁদাবাজি করছে, ধাপ্পাবাজি করছে, আবার দেখা যাচ্ছে এই লোকগুলি আওয়ামী লীগেরই লোক, অনেকে বিএনপির সাথে আপোষ করে করছে বা যেটাই হোক না কেন। কিন্তু 15 বছর ধরে পুরো দেশটার মধ্যে যে দুঃশাসন তৈরি করেছে, একটা জাহিলিয়াতের যুগ তৈরি করেছিল শেখ হাসিনা, তার সঙ্গে অনেকে বিএনপির 5 তারিখের পর সময়টাকে মেলাতে যাচ্ছেন। এটা হলো বিএনপিকে অনেক বড় ষড়যন্ত্রের মুখে তারা ফেলছে। এটারও জবাব আমাদের দিতে হবে। এটা কারা করছে দেখেন, বাংলাদেশে এখন আলোচনা হচ্ছে বিএনপিকে নিয়ে অথবা জামায়াত আবারও 71 ইস্যু নিয়ে। জামায়াতকে আপনারা 71 ইস্যুতে আর ডোবাতে পারবেন না। বিএনপির কিছু লোক এই যে রিজভি ভাই দেখছে, তারা 71 ইস্যু নিয়ে আসছেন জামাতের সাথে। মানুষ এগুলো খাবে না রে ভাই, নতুন কিছু আনেন মাথায় আপনারা। তরুণ প্রজন্ম দেখছেন না, ওই যে রাজাকার বলছে শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি, সঙ্গে সঙ্গে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। বুঝেন না আপনারা? এত কম পড়াশোনা করে রাজনীতি করে নাকি কম বিষয় বোঝেন আপনারা? সোশ্যাল মিডিয়া দেখেন, একটু দেখেন,
সারা জীবন একটা প্রেস কনফারেন্সের জন্য একটা কাগজ দেখছেন, এটা সারা জীবন পড়ে গেছেন রিজভী ভাই। ওই পার্টি অফিসের সামনে গেটটা বন্ধ করে সারা জীবন পাড়া দিয়ে গেছেন, দেখছি তো আমরা। প্রেস কনফারেন্স মানে একই চিঠি পড়ে গেছে। জামাতকে সাইজ করার বহুত পথ আছে, সেগুলো হাত দেন না কেন? সেগুলো জামাত, অনেক জায়গায় জামাতে প্রবলেম আছে, সেগুলো ধরেন আপনারা। 71 ইস্যুতে খাবে না এই প্রজন্ম। আওয়ামী লীগ যে ইস্যুগুলো, যে কার্ডগুলো খেলে গেছে, এগুলো এই প্রজন্ম গ্রহণ করবে না, কোনোভাবেই করবে না। জামাতের বিরুদ্ধে সারাদিন প্রচার করেন, 71 ইস্যু আর খাবে না, নতুন ইস্যু নিয়ে আসেন। জামাতকে ডাউন করার অনেক ইস্যু আছে, ইস্যু না পাইলে আমাদেরকে বলেন, ইস্যু আমরা তুলে দেই আপনাদের। কই পাইছেন খয়রাতি মার্কা ইস্যু? আসেন 2 নম্বরে, আমাদেরকে মনে রাখতে হবে আগামী নির্বাচনে পেশি শক্তি কাজে লাগবে না, ফ্যাসিজম কাজে লাগবে না। আগের মতো সেই আমার ভাই তোমার ভাই অমুক ভাইয়ের সালাম নিন কাজ হবে না, হোন্ডা বহরে কাজ হবে না। ইয়াং ফোর্স, যারা নতুন ভোটার, 6 থেকে 8 কোটি ভোটার, এরা কিন্তু বাংলাদেশের ফলাফল পরিবর্তন করে ফেলবে। আপনি মনে করছেন এরা সব ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির? না, এরকম বহু পোলাপান আছে কোন দলের সমর্থন করে। নেতাকে দেখবে, কে সত্য বলে, কে ব্যক্তি কেমন, বুঝে শুনে ভোট দিবে। তারেক রহমান কেন বলতেছেন আগামী নির্বাচন হবে ইতিহাসে সবচেয়ে, কি বলবো, হাই ভোল্টেজ নির্বাচন, সবচেয়ে প্রতিযোগিতামূলক নির্বাচন? তারেক রহমান বুঝতেছেন বলেই তো বলতেছেন। 15 থেকে 18 বছর এই দেশে নির্বাচন হয়নি। তার মানে শেখ হাসিনা যা করছে তো আপনি জানেনই। তার মানে মানুষের ভোট কোন পক্ষে যাবে, ব্যালট কোন ব্যালটে মানুষের ভোট যাবে, এটা কি আপনি জানেন? জানেন না। তাই বিএনপিকে খুব দ্রুত সময়ের মধ্যে কন্ট্রোল করতে হবে, ছাত্রদলকে, যুবদলকে কন্ট্রোল করতে হবে, চাঁদাবাজদের কন্ট্রোল করতে হবে, এটাকে দ্রুত শাস্তিকে একদম বহিষ্কার করে ফেলবে। কেউ যেন আওয়ামী লীগের নেতাদের কোনো দলে না নেন। বিএনপিকে বলছি, যদি নেন মারা খাবেন, লিখে রাখেন, মারা খাবেন। ওই নেতাকে নিছেন বলে আওয়ামী লীগের ভোট পাবেন ইম্পসিবল। ওই নেতা আপনার দলে গেলেও ভোট পাবেন না আওয়ামী লীগের। কারণ কি? এই নেতাদের জন্য আজকে আওয়ামী লীগ পালিয়ে বেড়াচ্ছে, মার খাচ্ছে, দেশ ছাড়া, অনেকে ঘর থেকে বেরোচ্ছেন না, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে। আওয়ামী লীগের সবাইকে লুটপাট করেছে? অবশ্যই না। প্রতি ডিস্ট্রিক্টে হাতে গোনা কিছু লোক, নেতার ভাইগনা, নেতার ছেলে, নেতার মেয়ে, নেতার জামাই, নেতার ভাতিজা, এরপরে আওয়ামী লীগের সবাই কিছু করতে, আর ছাত্রলীগ, যুবলীগের সভাপতি, সেক্রেটারি হয়তো কিছু কাজ পেয়েছে, বাকিরা কিছুই পায়নি। তো প্রতিটা জায়গার নেতার পরিবার লুটপাট করছে, কিন্তু মাইকটা খাচ্ছে পুরো আওয়ামী লীগ, পালিয়ে বেড়াচ্ছে পুরো আওয়ামী লীগ। আমি বলবো আপনারা নিরীহ আওয়ামী লীগের উপর, নিরীহ ছাত্রলীগের উপর হামলা করবেন না। যারা কোনো অপরাধ করেনি, যারা কোনো অপরাধে জড়িত হয়নি, কেবল দল করার জন্য তাদেরকে মারধর, লুটপাট করবেন না, এগুলো ঠিক না। যারা জুলুম করেছে তাদেরকে পুলিশে দেবেন, কিন্তু যারা জুলুম করেনি তাদের সাথে অত্যাচার করবেন না। এখন কি বিষয় দাঁড়ালো? ইসলামী দলগুলো যেই প্ল্যাটফর্ম তৈরি করছে, এটা বিএনপির জন্য অনেক বড় চাপের হবে। বিএনপিকে এখানে অনেক গুছিয়ে রাজনীতি করতে হবে। তারেক রহমানকে দ্রুত দেশে আসতে হবে, মানুষের আস্থায় বিএনপিকে আনতে হবে, দ্রুত অ্যাকশনে যেতে হবে, যার বিরুদ্ধে অভিযোগ দ্রুত প্রমাণ খুঁজতে হবে, এবং প্রতি ডিস্ট্রিক্টে হিডেন শ্যাডো টিম তৈরি করতে হবে। দলের নেতাদের দিবেন না। দলের নেতাদের দিলে কি হবে? এরা সব টাকা খেয়ে আবার সবকিছু জানি, আমারই লোক। প্রতি ডিস্ট্রিক্টে আপনারা হিডেন কিছু টিম তৈরি করবেন, কারা কারা লুটপাটে জড়িত, কারা চাঁদাবাজি করছে, এর রিপোর্ট গুলো তারেক রহমান, তার যে অ্যাডভাইজাররা আছে, ব্যক্তিগতভাবে আমি অনেকে চিনি, তাদেরকে, যারা নিরপেক্ষ স্বচ্ছ ব্যক্তি, তাদের মাধ্যমে ডিল করবেন। প্রতি ডিস্ট্রিক্ট থেকে এই তথ্যগুলো তারেক রহমানের কাছে যাবে, এবং সেই আলোকে তিনি কোন নেতার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে এগুলো জানতে পারবেন। তিনি যদি ঢাকার কোনো স্থায়ী কমিটিকে দায়িত্ব দেন, কখনোই ঠিক আসবে না রিপোর্ট, কারণ একজনের সাথে চিরজীবন বিরোধে জড়িয়ে আছে এরা। এমন টিম করতে হবে যে টিমের খবর তারেক সাহেব জানবে আর কেউ জানবে না। তারা নীরবে মানুষের সাথে মিশবেন, জানবেন, প্রতি ডিস্ট্রিক্ট থেকে এইভাবে তথ্য সংগ্রহ করে, এবং সেই তথ্যের আলোকে তারেক সাহেব যদি ব্যবস্থা নেন, তারেক রহমান ব্যবস্থা নেন, আমার মনে হয় 3 মাসের মধ্যে বিএনপি সোজা হয়ে যাবে এবং বিএনপি তার হারানো ভাবমূর্তি ফিরে পাবে। আসেন, ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আজকে দেখলাম যে বাংলা মোটরে তাদের যে কার্যালয়, সেখানে দুটো গ্রুপের মধ্যে হাতাহাতি, মারামারির ঘটনা ঘটেছে। এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করেছে। পরবর্তী দেখলাম বাংলা মোটরে তারা সড়ক অবরোধ করেছে। বিষয়টা হলো, কেন এই ঘটনাগুলো ঘটছে? এর কারণ হলো, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন, এদের অনেকেই নিজেকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ভাবতে শুরু করে দিয়েছে।
এরা এমন ভাব নিয়ে চলাফেরা করেন, বা এরা এত মুডি, বা এরা নিজেকে কোন শ্রেণীতে নিয়ে গেছেন জানি না। এরা যাদেরকে নিয়ে লড়াই করেছেন, সেই রাস্তার যেই আমাদের গুলি খাওয়া ভাইগুলো, আহত ভাইগুলো, তাদের অনেক সময় তাদের খুঁজেও পান না। একটা প্রবলেম নিয়ে তাদের কাছে যেতে পারেন, আমাদের কাছে প্রতিদিন আসে যে ভাই অমুক ভাইকে একটু আমাদের এই বার্তাটা পৌঁছে দিন, তমুক ভাইকে একটা বার্তা পৌঁছে দিন। ভাইরে, আমরা তো ছাত্র না, আমরা হ্যাঁ তাদেরকে আন্দোলন সংগ্রামের জন্য চিনি, তারা আমাদের চিনি, আমরা এই কাজগুলো করার জন্য না, আমাদের অনেক কাজ আছে। তারপরে প্রতিদিন এই বিষয়গুলো নিয়ে আমাদের তদবির করতে হচ্ছে। তদবির শব্দটা বললাম কেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে বলেন যে ভাই অমুক ভাইকে একটু আমাদের এই প্রবলেমটা বলেন, আমরা হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি। জানি না কতটুকু সমাধান হচ্ছে। আমাদের ছাত্ররা নতুন দল গঠন করতে চায়, কিন্তু ইতিমধ্যে ছাত্রদের প্রতি বাংলাদেশের ছাত্রদেরই আস্থা কমে গেছে। সেটা আগামী দিন দল করলে বুঝতে পারবেন যে কতটুকু আস্থা আছে আর কতটুকু আস্থা চলে গেছে। কারণ সাম্প্রতিক সময় তাদের যেই ট্র্যাক রেকর্ড দেখছি, পজিটিভ দেখছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অবস্থাটা, ভালোর দিকে যাচ্ছে না। তাদেরকে যত ভালো প্রেসক্রিপশন পরামর্শ দেয়, তারা সেটা না নিয়ে এমন এমন ব্যক্তিদের পরামর্শ নেয়, যাদের পরামর্শ তাদের এই ছাত্রদের যে অভ্যুত্থান বা তাদের যে বিজয়, তাদেরকে যে মানুষ স্বর্ণাক্ষরে তাদের নাম লিখে রাখবে, সেই জায়গাটা আর নাই। আমার তো মনের মধ্যে ভয় এটা, আগামী দিন তারা যে কোনো জায়গায় গিয়ে মানুষের গণধোলার শিকার হয় কিনা। কারণ তাদের ব্যাপারে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ঘটে গেছে, তাদের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা সেটা হারিয়ে গেছে। তাই বলছি যে এই যে আজকে মানে নিজেদের মধ্যে ক্রন্দন, কালকে দেখবেন এটা আরো বড় আকার ধারণ করবে, এরপরে দেখবেন এটা আরো বড় আকার ধারণ করবে। দল গঠনের আগে যদি এই অবস্থা হয়, তাহলে বুঝতেই পারছে তাদের কি পরিণতি ঘটতে পারে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। আজকে আমার আলোচনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনার কমেন্টগুলো আমি দর্শক, আপনার আলোচনা শুনেছেন, দেখলেন। তাদের সাথে একসাথে দেখলে অবশ্যই মানুষ খুশি হয়, দেশের মানুষ খুশি হয়, দেশের মানুষ চায় যে তারা একত্রিত হোক। কারণ এখন একটা একত্রিত হওয়ার সময়। আওয়ামী লীগ মাঠে নেয়, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, ভারত এই বিএনপি এবং সকল ইসলামিক দলগুলো একত্রিত হয়, দেখা যাবে বিএনপি যদি ক্ষমতায় যায়, একটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা যদি জামাত থাকতে পারে, অনেক একটা কিছু কাজ হবে। এজন্য আসলে সকল ইসলামিক দলগুলো একত্রিত হওয়া অবশ্যই দরকার। প্রিয় দর্শক, আপনারা আলোচনা শুনেছেন, আপনারা কি চান, আসলেও কি চান কিনা জামাত, চরমনাই, হেফাজত সকল ইসলামিক দলগুলো ঐক্য গঠন করে তারা একটা সরকার গঠন করুক? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।